যার কোড নাম্বার 65921, সেকেন্ড সেমিস্টার এবং সকল টেকনোলজি। আজকের অধ্যায় আমরা এর আগে যে অধ্যায় দেখেছিলাম সেটা ছিল ডিওয়াই ভাগ ডিএক্স এর, অর্থাৎ অন্তরীকরণের একটা জ্যামিতিক ব্যাখ্যা ছিল। ডিওয়াই বাই ডিএক্স এর জ্যামিতিক ব্যাখ্যা আমরা দেখেছিলাম। এখন আমরা পরবর্তী অধ্যায় দেখব। আর এর আগের ক্লাসে তোমাদের ম্যাডাম যে ক্লাস নিয়েছিলেন, ফাতেমা ম্যাডাম, ফাংশন অধ্যায় করেছিলেন এবং পরবর্তীতে লিমিট অধ্যায় হয়তো বা তিনি করাবেন। আর আগে থেকেই বলে রাখছি, তোমাদের পর্বমধ্য পরীক্ষা অথবা আগামী মাসেই শুরুতেই হওয়ার সম্ভাবনা আছে। তোমাদের পর্বমধ্য পরীক্ষা যে অধ্যায়গুলো হবে সেগুলো হচ্ছে 1 থেকে শুরু করে 8 অধ্যায় পর্যন্ত, অর্থাৎ মূল নিয়মে অন্তরক সহগ পর্যন্ত। এই অধ্যায়গুলো আমরা মোটামুটি যে অঙ্কগুলো করাইছিলাম, যে নিয়মগুলো দেখাইছিলাম, ওই নিয়মের মাঝে থেকেই তোমাদের অঙ্ক দেয়া হতে পারে। সেইভাবে তোমরা প্রস্তুতি নাও পর্বমধ্য পরীক্ষার জন্য। আর ফর্ম ফিল আপ যারা এখনও করোনি তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শেষ করে নাও এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া এখান থেকে। যাই হোক, আমরা আসি আজকের অধ্যায়। আজকের অধ্যায় হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আমরা অন্তরীকরণ সম্পর্কে জেনেছিলাম, কিন্তু এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ হচ্ছে একবার অন্তরীকরণ করলাম, ওটাকে আরেকবার অন্তরীকরণ করব, সেটাই হচ্ছে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ। যাই হোক, আমরা দেখে নিই কী কী থাকতে পারে। যেটা বলা হয়েছিল যে একটি ফাংশনের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে মনে করি এনতম ক্রমের অন্তরীকরণ নির্ণয়। অর্থাৎ আমরা প্রথম অন্তরীকরণ আমরা করেছিলাম আগের অধ্যায়গুলোতে, সেটাকে আমরা দ্বিতীয়বার করব অথবা তৃতীয়বার অথবা চতুর্থবার অথবা পঞ্চমবার, এইভাবে আমরা এনতমবার করতে পারবো। তারপর অন্তরক সহগের উপর লিবনিজের একটা উপপাদ্য আছে, আমরা সেটাও জানবো এই অধ্যায় থেকে। আর যথারীতি সমাধানকৃত সমস্যাগুলি আমরা করার চেষ্টা করব। তাহলে আমরা ধরে নিলাম y = f(x) একটা ফাংশন আছে। তাহলে এই ফাংশনটাকে আমরা x এর সাপেক্ষে যখন অন্তরক সহগ নির্ণয় করবো, অর্থাৎ প্রথমবার করবো, তখন আমরা কিভাবে লিখি? দুই পাশে d dx অথবা d/dx প্রয়োগ করলাম, যেটাকে আমরা বলা হয় x এর সাপেক্ষে অন্তরীকরণ। x এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে দুই পাশে আমরা নিলাম, আমরা এটা জানি। তাহলে এটাকে কিভাবে প্রকাশ করব? সব ঠিক আছে, আমরা প্রকাশ করব কিভাবে? এই dy/dxটাকে আমরা y1 দিয়ে, অর্থাৎ আমরা একবার এটাকে অন্তরীকরণ করলাম। তাহলে আমরা y1 দিয়ে, আমরা এখানে যদি আমরা f(x) আকারে যদি ফাংশন আকারে থাকে যদি, তাহলে আমরা এভাবে প্রকাশ করতে পারবো f'। এবং আরও একভাবে আমরা প্রকাশ করি ddxটাকে, অর্থাৎ ddxটাকে আমরা ক্যাপিটাল D এবং y তো আছে, অর্থাৎ y-কে অন্তরীকরণ, y-এর অন্তরীকরণ, এটা হলো একবার অন্তরীকরণ। এটাকে আমরা যখন আরেকবার অন্তরীকরণ করব, তাহলে কি হবে? এটাকে আরেকবার অন্তরীকরণ, সেটা হবে y2। y1-কে একবার অন্তরীকরণ করলে হবে y2, অর্থাৎ y2 সমান আসবে d/dx dy/dx, অর্থাৎ আমরা আবার এটা লিখলাম সমান d/dx f(x). আমাদের y1 ছিল f'(x). তাহলে কি হবে? এটা কি হবে? এটা হবে, এটাকে প্রকাশ করা হবে d²y/dx²। d²x² হবে না, যেহেতু এটা আমাদের অপারেটর হলো d/dx। এজন্য আমরা নিচের মধ্যে শুধু x এর উপরেই পাওয়ার থাকলে আমরা বুঝবো সেটাকে দুইবার অন্তরীকরণ করা আছে। আমরা দেখে নিই d²y/dx², আর f ড্যাশ ছিল একটা, তাহলে ডাবল ড্যাশ। এটাকে আমরা যদি এখান থেকে আসি, এটাকে একবার অন্তরীকরণ ছিল, দুইবার অন্তরীকরণ হবে
ডি স্কোয়ার ওয়াই। আমরা এই অধ্যায়ে আমরা এইভাবে ব্যবহার খুব একটা করব না, এইভাবে ব্যবহারটা বেশি করব। ঠিক আছে, তৃতীয় ক্রমের অন্তরক সহগ y3, যাতে ডি বাই ডি এক্স, আমার দ্বিতীয় ক্রম ছিল ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। আবার ফাংশন আকারে কি ছিল এফ ড্যাশ এফ ডাবল ড্যাশ এক্স, এটাকে আমরা আবার অন্তরীকরণ করলাম। তাহলে কি হবে ডি কিউব ওয়াই বা ডি এক্স কিউব এফ ট্রিপল ড্যাশ। অর্থাৎ আমরা এইভাবে প্রকাশ করতে পারবো পর্যায়ক্রমে তৃতীয়বার। তাহলে চতুর্থবার কি হবে, পঞ্চমবার কি হবে আমরা বুঝতে পারতেছি। তাহলে এন সংখ্যক বার, অর্থাৎ এন তম বার যখন আমরা করবো তাহলে কি হবে, এন ক্রমের অন্তরক সহ কি হবে, অর্থাৎ ওয়াই এন, তাহলে ডি টু দি পাওয়ার এন ওয়াই ডি এক্স টু দি পাওয়ার এন, তাহলে এফ অফ এন, তারপর পাওয়ার আছে ডি ক্যাপিটাল ডি, যেটা ক্যাপিটাল ডি পাওয়ার এন ওয়াই। আমরা জাস্ট এগুলো প্রকাশ করতেছি এই চ্যাপ্টারে। পর্যায়ক্রমে কীভাবে প্রকাশ করবো সেটাই এখানে শুধু প্রকাশ করা হচ্ছে। আর বাকি সব নিয়ম কারণ আমাদের যে সূত্রগুলো আছে সেই সূত্র, আগের সূত্রগুলো, অন্তরীকরণে যে সূত্র আছে সেগুলো থেকেই অঙ্ক করতে হবে। কিন্তু এখানে জাস্ট আমরা এই চ্যাপ্টারে কীভাবে প্রকাশ করবো শুধু সেটাই আমরা জানলাম। তাহলে এভাবে একটি ফাংশনকে ক্রমাগত ধারাবাহিকভাবে অন্তরীকরণ করাকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এটাই হলো আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তাহলে এইভাবে একটা ফাংশনকে ক্রমাগত ধারাবাহিকভাবে অন্তরীকরণ করাকে পর্যায়ক্রমিক, অর্থাৎ একটার পর একটা আমরা যে অন্তরীকরণ করতেছি এটাই হলো আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ, অর্থাৎ সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আমরা যেটা বলে থাকি। তারপর আমরা বলেছিলাম লিবনিজের উপপাদ্য। যদি এক্স অলসে দুইটি ফাংশনের প্রত্যেকটি এন তম অন্তরক সহগ নির্ণয় করা যায়, যদি দুইটি ফাংশন থাকে এন সংখ্যকবার যদি আমরা ওই ফাংশন দ্বয়কে অন্তরীকরণ করতে পারি এবং এদের গুণফল, আমরা গুণফল সাধারণত আমরা সাধারণ নিয়মে করতে পারতেছি না, একবার দুইবার বা তিনবার করতে পারলাম, চারবার পাঁচবার বা ছয়বার করলে একটু কষ্ট হবে। এই জন্য এই গটফ্রেড উইলহেম লেবনিজ একটা সূত্র তৈরি করেন দুইটি ফাংশনের গুণফলের অন্তরক সহগ নির্ণয় করার জন্য। আমরা যদি সেটাকে এন সংখ্যকবার অন্তরীকরণ নির্ণয় করি, সেই একটা সূত্র তৈরি করেন। এই সূত্রটাকেই লেবনিজের উপপাদ্য হিসেবে পরিচিত। অর্থাৎ যদি ইউ এবং ভি প্রত্যেকে এক্স এর ফাংশন হয় তবে এদের গুণফলের এনতম অন্তরক সহগ কি হবে। তাহলে ইউ ভি প্রত্যেকে এক্স এর ফাংশন, তাতে আমরা লিখতে পারতাম ইউ এক্স, ইউ অফ এক্স, ভি অফ এক্স। আমরা যেটাকে ফাংশন আকারে লিখতাম এফ অফ এক্স, এখানে আমরা লিখতে পারতাম ইউ অফ এক্স, ভি অফ এক্স। তাহলে গুণ করলে ইউভি, ইউভি আমরা যখন অন্তরীকরণ আসবে তখন আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে y1 y2 y3 আপ টু yn। তাহলে এখানে আমরা যদি ইউভি সাফিক্স এন লিখি, সাফিক্স সাথে নিচে এন, তাহলে সূত্রটা হচ্ছে ইউএন ভি প্লাস NC1। NC1 এর সাথে আমরা পরিচয় হয়েছিলাম আগের পর্বে, কম্বিনেশন চ্যাপ্টার ছিল আমাদের, সমাবেশ যে চ্যাপ্টার ছিল সেখান থেকে আমরা সি এর ব্যবহার জানছিলাম, NCR ব্যবহার জানছিলাম, সেখান থেকেই সূত্রটা এখানে আছে ইউএন বি NC1 UN-1 V1 প্লাস NC2 UN-2 V2 এভাবে VN। অর্থাৎ আমরা প্রথমে ইউটাকে সর্বোচ্চ বার অন্তরক সহগ করলাম, তারপর ভি ঠিক থাকবে, তারপর আমরা অন্তরক সহগ আমরা কমাবো, ইউ কমবে, ভি এর অন্তরীকরণ বাড়বে, ইউটা কমতেছে, ভি এর অন্তরীকরণ বাড়বে। এটাই হলো আমাদের লিবনিজের উপপাদ্য। যেখানে ইজ ইউ1 ইউ2 আপ টু ইউএন পর্যন্ত, ভি1 ভি2 আপ টু ভিএন পর্যন্ত যেগুলো আছে এগুলো হচ্ছে এই ইউ এবং ভি এর
অন্তরক সহগ নির্ণয় করা। এই ক্রমের বিভিন্ন ক্রমের এই ক্রম পর্যায়ক্রমে যে অন্তরীকরণ, একবার অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ, তিনবার অন্তরীকরণ, এভাবে এন তম বার অন্তরীকরণ এটাকে, তারপর ভিটাকে একবার অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ, এভাবে আমরা এইটাই প্রকাশ করছিলাম যে E1 V1। এখন আমরা দুইটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। y ইকুয়াল sin x। তাহলে প্রমাণ করতে হবে, এখানে জাস্ট আমি প্রশ্নটা সম্পূর্ণ উঠাইনি, এখানে জাস্ট বলতে হবে y4 মাইনাস y ইকুয়াল 0। কিন্তু যদি y ইকুয়াল sin of x হয় তাহলে প্রমাণ করে যে y4 মাইনাস y ইকুয়াল 0। আমরা এখন এখান থেকে চেষ্টা করি, এটা আছে, তাহলে dy ভাগ dx কত হবে, ddx sin x। তাহলে সাইনকে অন্তরীকরণ করলে আমরা জানি, সাইনকে অন্তরীকরণ করলে cos x, আর y dy ভাগ dx মানে হচ্ছে y1, আমরা এই অধ্যায়ে জেনেছিলাম। তাহলে y2 কত হবে, তাহলে y2 এটাকে আরেকবার অন্তরীকরণ, d বাই dx cos x। তাহলে cos কে অন্তরীকরণ করলে কি হবে, আমরা জানি মাইনাস sin x হয়। তাহলে y3 কত হবে, তো এটাকে আরেকবার অন্তরীকরণ, মাইনাস তো আসেই d বাই dx sin x। sin x কে অন্তরীকরণ করলে কি হবে, cos x আর মাইনাস থাকতেছে, মাইনাস cos x। যদি আমরা y4 করি তাহলে মাইনাস, ঠিক আছে, d বাই dx cos x। তাহলে cos কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন, আর মাইনাসে মাইনাসে প্লাস সাইন, আর সাইন x মানে কত, y। তাহলে আমরা y4 ইকুয়াল y বলতে পারি, y4 ইকুয়াল y। তাহলে আমাদের প্রমাণ মোটামুটি হয়ে চলে এসেছে, পরের লাইনে আসবে। তাহলে y4, yটা বাম পাশে, আমরা আরেকটা অঙ্ক করতে পারবো যে y ইকুয়াল যদি cos অফ x হয় তাহলে y4 মাইনাস y ইকুয়াল 0। একই নিয়মেই আমরা করতে পারবো, চেষ্টা করি।